হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি নতুন একটি চ্যাপ্টার, নতুন একটি ক্লাস। সেটা হচ্ছে ইউনিট 1 চ্যাপ্টার 1 যার নাম কি? নাম হচ্ছে ডেটা স্ট্রাকচার। তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ক্লাসটা হবে ইউনিট 1 থেকে। তো আমরা কিন্তু ইউনিট 2 সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি তোমাদের চাহিদা মতো। তোমরা যেমন যেমন কমেন্টে জানিয়েছো সেই হিসেবে আমরা ইউনিট 2 এর যে কটা চ্যাপ্টার ছিল আমরা কিন্তু নেটওয়ার্ক চ্যাপ্টার 4 কমপ্লিট করেছি, চ্যাপ্টার 5 কমপ্লিট করেছি, চ্যাপ্টার 6ও কমপ্লিট করেছি। কিন্তু চ্যাপ্টার 6 এ সম্পূর্ণ এক্সারসাইজটা দেইনি, কারণ তোমাদের কোনো আগ্রহ নেই, তোমাদের কমেন্ট পাচ্ছি না। তাই হয়তো ভাবলাম তোমাদের হয়তো HTML এক্সারসাইজের দরকার নেই। তোমরা যেমন যেমন চাইবে তোমাদের উৎসাহ দেখেই ভিডিওগুলো বানানোর আমি উৎসাহ পাই। তো সেই হিসাবে HTML ক্লাসটা বন্ধ রেখে দিলাম। তোমরা অনেকে কমেন্ট করছো স্যার আমাদের ইউনিট 1 দরকার। অবশ্যই দরকার, যেহেতু আমি ক্লাস শুরু করেছি টোটালি ফ্রি ক্লাস। তোমাদের সমস্ত সিলেবাসের ভিডিও সঠিক সময়ে পরীক্ষার আগে অবশ্যই কমপ্লিট করব। তোমরা জানো সেমিস্টার 1ও কমপ্লিট করেছি, আর এমনকি যারা এবছর HS দিচ্ছে তাদেরকেও কিন্তু সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেওয়া আছে। এইটুকু বলতে পারি আর এমন কোনো চ্যানেল নেই আমাদের মতো বা ঘোষ কম্পিউটার একাডেমির মতো যে এতটা ফ্রি ক্লাস দিয়ে রেখেছে। সেটা তোমরাই জাজ করবে। আজকের ক্লাস আমাদের ইউনিট 1 থেকে চ্যাপ্টার 1 ডেটা স্ট্রাকচার ও তার প্রকারভেদ। তো আমরা যদি বইটা খেয়াল করি, তোমাদের কাছে যাদের বই আছে, যেটা বোর্ড থেকে আমাদের সিলেবাস দিয়েছে, প্রচুর ভাস্ট সিলেবাস। ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদের এত কিছু আমাদের জানতে হবে, তাও সিলেবাসটা অনেকটা ছোট। এখানে যা দিয়েছে পুরো ক্লাসটা আমাদের করতে হবে 30 ঘন্টার ক্লাস। তার মানে প্রথম পার্টটা আছে 2 ঘন্টা, তারপরেরটা 3 ঘন্টা, এইভাবে ঘন্টা হিসেবে ক্লাস দেওয়া আছে। তো এগুলো মেনলি দেওয়া আছে স্কুলের জন্য, কিন্তু ইউটিউবে তো নিশ্চয়ই 30 ঘন্টা ক্লাস দিলে আমার 30টা ভিডিও হয়ে যাবে না, 60টা ভিডিও হয়ে যাবে। কারণ এক একটা ভিডিও যদি আমি 30 মিনিটের বানাই, তার মানে 1 ঘন্টা ভিডিও কখনোই হবে না। আর 1 ঘন্টা ভিডিও দিলে তোমরাও কিছু বুঝতে পারবে না, তোমরা বোরিং হয়ে যাবে, মাঝখানে ভিডিও বন্ধ করে বই বন্ধ করে দেবে। তাই তোমরা আমার ভিডিও দেখেছো, যতটা শর্টে সম্ভব মূল সিলেবাসটা কভার করার চেষ্টা করছি। তাও তোমাদের বলছি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, বিষয়টা বোঝো, কি কি দরকার সেটা বোঝো, জাস্ট ওইটুকু পড়লেই হয়ে যাবে। আর তোমাদের এই যে ডেটা স্ট্রাকচারের চ্যাপ্টারটা আছে, আশা করছি 3 থেকে 4টা ক্লাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। 4টা লাগবে না, 3টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর ঠিক আছে, আর বেশি কিছু বলার নেই, এখনই ক্লাস শুরু করে দেবো। এখান থেকে আমাদের মোট 10 নম্বরের প্রশ্ন আসবে, যেখান থেকে 2টো MCQ, 3টা শর্ট প্রশ্ন 1 মার্কসের, আর একটা থাকবে 5 মার্কসের প্রশ্ন। মোট 10 নম্বরের জন্য আমরা এই চ্যাপ্টারটা পড়বো। অলরেডি কিন্তু আমরা 15 নম্বরের সিলেবাস কমপ্লিট করে দিয়েছি, আর আমাদের বাকি আছে 20 নম্বর, মোট 35 নম্বরের জন্য। হ্যাঁ, তো এবার চলে আসি ডেটা স্ট্রাকচার। আরেকটি বিষয় বলা হয়নি, এটা কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, যাদের কম্পিউটার সায়েন্সও কিন্তু আমাদের এই ইউনিট 1টা কমন আছে এবং অ্যাপ্লিকেশনও কমন আছে। তাই এই ভিডিওটা কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুজনের জন্যই খুবই উপকারী। আর তোমরা যারা এখনো অবধি ভিডিও কমেন্ট বা লাইক করনি অবশ্যই করে দিও, এবং প্রচুর শেয়ার করে দিও। আচ্ছা, ডেটা স্ট্রাকচার ও তার প্রকারভেদ। দেখো, এখানে প্রথমেই জানতে হবে ডেটা জিনিসটা কি, তারপরে স্ট্রাকচার, তারপরে তার ভাগ। আচ্ছা, ডেটা স্ট্রাকচার জানার আগে দেখো বই একটা সুন্দর ছবি দেওয়া আছে। আচ্ছা, ছবি দেওয়া, এই যে ছবিটা দেওয়া আছে, কি দেখা যাচ্ছে? একটা বুক সেলফের মধ্যে বিভিন্ন বই সাজানো আছে। তার মানে নিশ্চয়ই আমি আমার বাড়িতে আর্টসের বই একভাবে সাজাবো, নোটসের বইগুলো অন্যভাবে সাজাবো, সায়েন্সের বই রাখবো অন্য তাকে। এতে আমার কি সুবিধা? এতে আমার সুবিধা একটাই, যাতে আমি খুব সহজে আমার যে বইটার প্রয়োজন খুঁজে পেতে পারি বুক সেলফ থেকে। সেলফ তো ওই জন্যই, সেলফের মধ্যে বিভিন্ন খোপ করা থাকে। খোপ করে একটাই উদ্দেশ্য, তুমি তোমার নিজের পছন্দ মতো পার্ট করে বইগুলো সাজিয়ে রাখো। চলে আসছি পরে উদাহরণের মধ্যে, ফ্রিজ। এই যে আমাদের ফ্রিজটা দেখা যাচ্ছে, আমরা নিশ্চয়ই ডিপ ফ্রিজের মধ্যে ডিম রাখবো না,
ডিম রাখার জায়গায় অন্য আছে। এই যে বোতলগুলো, বোতলের শেলফ আছে। মাছ মাংসের জন্য ডিপ ফ্রিজ ইউজ করা হচ্ছে। মোদ্দা কথা, ফ্রিজের বিভিন্ন অংশে কাজ বিভিন্ন রকমের আছে, যাতে আমরা আমাদের খাওয়ার জিনিস বা যে কোনো দ্রব্যগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি এবং খুব সহজে সেখান থেকে বের করে আনতে পারি। যদি আমরা ফ্রিজের আইটেম এবং বইগুলোকে ডেটা হিসাবে কল্পনা করি, ভালো করে বোঝো, যদি আমরা ফ্রিজের আইটেম এবং বইগুলোকে ডাটা হিসাবে কল্পনা করি, তবে হচ্ছে এটাই হলো ডেটা স্ট্রাকচার। আমি যেভাবে এই জিনিসগুলোকে বুক শেলফে বা ফ্রিজে সাজিয়েছি, ডেটাগুলোকেও ঠিক একইভাবে কোথাও সেভ করে রাখা হয়। কোথায় সেভ করব? অবশ্যই ডেটা বেসে সেভ করে রাখা হয়, যাতে আমরা খুব সহজেই সেখান থেকে ডেটাটাকে বের করে আনতে পারি। তারপর তাকে তুমি আপডেট করো, ডিলিট করো, যা মন চাই করো। মোদ্দা কথা, আমি যেভাবে ডেটাকে সাজাবো ওটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। আশা করি বুঝতে পেরেছ? তোমাদের এই প্রথম পেজে এইটুকুটার মধ্যে কিন্তু এই ব্যাপারটাই বলে দেওয়া আছে। দুটো উদাহরণ দেওয়া আছে, একটা বুক শেলফ নিয়ে, একটা ফ্রিজ নিয়ে। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসছি পরের পার্টে, ডেটা জিনিসটা কি। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, আমি তোমাদের আজকে নোটস তো শেয়ার করবো, কারণ তোমাদের সম্পূর্ণ প্রথমে তো বুঝতে হবে, তারপর এখান থেকে কি প্রশ্ন পড়বে ওটা সলভ করে দিচ্ছি। তারপরে ডেটা জিনিসটা কি। ডেটা মানে কি? মনে করো, কি মনে করবে, তুমি কোথাও ভর্তি হতে গিয়েছো, আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়, তাই না? ফর্মে কি লিখতে হয়? নেম থাকে, আমার নাম লিখলাম সুকান্ত ঘোষ, ফাদার্স নেম, বাবার নাম লিখলাম, অ্যাড্রেস ঠিকানা লিখলাম, মোবাইল নাম্বার দিলাম, আধার নাম্বার দিলাম, প্যান নাম্বার দিলাম। এবার আমি যদি শুধু বলি দেবীনগর রায়গঞ্জ, এই কোনো মানে হলো? নিশ্চয়ই হলো না। আমি যদি শুধু বলতাম সুকান্ত, শুধু বলতাম ঘোষ, এই কোনো মানে হলো? হলো না। কিন্তু এই যে সুকান্ত একটা ডেটা, ঘোষ একটা ডেটা, মোবাইল নাম্বার একটা ডেটা, ঠিক আছে? তাহলে ডেটার কোনো নির্দিষ্ট মানে নেই। ডেটা হচ্ছে অর্থহীন, অসংগঠিত প্রাথমিক তথ্য। তো ডেটার মানে কখন হবে? যখন আমি বলবো স্টুডেন্টের নাম হলো সুকান্ত ঘোষ, তার বাবার নাম হলো অমুক ঘোষ, তার মোবাইল নাম্বার হলো অমুক, তার বাড়ি হলো দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুরে, তখন সেটা হয়ে গেল অর্থপূর্ণ একটা জিনিস, যাকে বলা হয় ইনফরমেশন। তাহলে বোঝা গেল, এই হলো ডেটা এবং ইনফরমেশন। এই চ্যাপ্টারের মধ্যে পুরো ডেটা নিয়ে কাজ আছে। তোমরা খুব ভালো করে বোঝো, আমি তোমাদেরকে অনেক অনেক হেল্প করে যাব। এবার দেখো, তারপরে আছে ডেটা স্ট্রাকচার কি, এর কি কি কাজগুলো আছে, সব আসছে ধীরে ধীরে। এবার যেটা তোমাদের বলে রাখি, তোমরা দেখবে যে আমাদের কিন্তু এই চ্যাপ্টারের শেষে, খুব বড় চ্যাপ্টার নয়, শেষে অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে, যেখানে কি আছে এ বি, এতে আছে 1 প্রশ্ন, বিতে আছে 3 মার্কসের প্রশ্ন, আর সিতে আছে 5 প্রশ্ন। তো আজকের ক্লাসে আমি তোমাদের যে নোটসটা শেয়ার করব, খুব ইম্পর্টেন্ট নোটস, খুবই ভিভিআই ইম্পর্টেন্ট নোটস। সেই নোটসের মধ্যে কি আছে, ABC থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলোকে দেখে আমি মার্চ করে নোটস বানিয়েছি, যেটা আমি আমাদের অফলাইন স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। ঠিক আছে? তোমার যদি মনে হয় যে না এটা আমাদের উপকারে আসবে, তোমরা নেবে, না মনে হলে নেবে না। ঠিক আছে? যেমন দেখো, এখানে ডেটা কাকে বলে এটা দেওয়া আছে। এই প্রশ্নের সাথে মিল কোথায় আছে? একটি উদাহরণস্বরূপ ডেটা কাকে বলে সংজ্ঞা দাও। আবার কি আছে সি নাম্বারে, ডেটা স্ট্রাকচার কাকে বলে, এটার সাথে দেখবে আবার তোমার এখানে বি এ 2 নাম্বার কমন আছে, আবার দেখবে এখানে এ 2 নাম্বার কমন আছে। এইভাবে আমি নোটস বানিয়েছি। বুঝতে পেরেছ? এবার চলে আসছি আমরা নোটস এবং বুকসের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখতে হবে আমাদের নোটসটা। দেখো, নোটে প্রথমে লিখিয়েছি ডেটা কাকে বলে, তোমাদের আমি এটা বলে দিয়েছি, তোমরা আরেকবার দেখে নাও নোটস থেকে। একটু ওয়েট করে আমি সাজিয়ে নিই। আচ্ছা, আগেরটাই ভালো ছিল, দেখে নাও। প্রথম প্রশ্ন, ডেটা কাকে বলে? কি আছে? ডেটা হলো কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত স্থূল, অর্থহীন, অসংগঠিত প্রাথমিক তথ্য বা সংখ্যা, যা থেকে কোনো সঠিক নির্ভরযোগ্য সিদ্ধান্ত পাওয়া যায় না। আমি আগে বলে দিয়েছি। উদাহরণ লিখতে হবে। উদাহরণ কি হবে? কোনো কোম্পানির স্টাফদের নাম, টাইটেল, বেতন, মোবাইল নাম্বার ইত্যাদি হলো ডেটা। হয়ে গেল প্রশ্নটা আমাদের, ডেটা কাকে বলে উদাহরণ দাও। এবার দেখো পরের প্রশ্ন, ডেটা স্ট্রাকচার কাকে বলে? ডেটা স্ট্রাকচারের
কাকে বলে, এর মূল কাজ কি? আচ্ছা, একটি আদর্শ ডেটা স্ট্রাকচারের কাজগুলো কি কি, ভালো করে বোঝো। ডেটা স্ট্রাকচার কাকে বলে জানতে হবে, এর মূল কাজটা কি, আর একটা আদর্শ ডেটা স্ট্রাকচারে কি কি আমাদের থাকতে হবে। কি লিখিয়েছি আমি? কম্পিউটার বিজ্ঞানে ডেটা স্ট্রাকচার হলো একটি পদ্ধতি বা উপায় যার মাধ্যমে ডেটা সাজানো, ম্যানেজমেন্ট, সঞ্চয়, ফরম্যাট ঠিক করা ইত্যাদি যাতে খুব সহজে ব্যবহার করা যায়, এটাই হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার। তাহলে ব্যাপারটা কি হলো, কম্পিউটার বিজ্ঞানে ডেটা স্ট্রাকচার হলো একটা পদ্ধতি বা উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে ডেটাকে সাজাতে পারবো, ম্যানেজ করতে পারবো, সেভ করতে পারবো, ফরম্যাট করে ঠিক করতে পারবো, এই সমস্ত কাজ খুব সহজে করা যায়, সেটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। ক্লিয়ার? এবার তো পরের প্রশ্নের উত্তর, এর মূল কাজ কি? ডেটা স্ট্রাকচারের মূল কাজ কি? ইহার মূল কাজ হলো কম্পিউটার মেমোরিতে ডেটাগুলিকে সঠিকভাবে সাজিয়ে রাখা, যাতে প্রয়োজন অনুসারে আমরা ডেটাগুলিকে অ্যাক্সেস করতে পারি। মূল কাজ তো ওটাই। আমি যদি ঠিক মতো না সাজাই, আমি কি খুঁজে পাবো? নিশ্চয়ই পাবো না। যখন তোমরা স্কুল, তখন অনলাইন ফর্ম ফিল আপ করছো কোথাও, তখন ক্লাস 1 এর ডেটা, ক্লাস 2 এর ডেটা, বা স্কুলে যেগুলো ডেটা সাজানো থাকে, যা কম্পিউটার ডাটা এন্ট্রি কাজ করে, 1 ক্লাসের ডেটা, 2 ক্লাসের ডেটা, নিশ্চয়ই 1 এর ডেটা 5 এ যাবে না, 5 এর ডেটা 1 এ আসবে না, তো মিক্স হয়ে যাবে। এটা হচ্ছে সঠিক মূল কাজ। এবার দেখে নিই একটি আদর্শ ডেটা স্ট্রাকচারের কাজগুলো কি কি, বা কি কি অংশ, কি প্রশ্ন ছিল আমাদের। একটি আদর্শ ডেটা স্ট্রাকচারের কাজ কি কি, কি কি কাজ হচ্ছে? একটা সার্চিং, সর্টিং, ডেটা আপডেশন, ইনসারশন, ডিলিশন, মার্জ ডেটা, ট্রাভার্সিং। কি কি হলো? সার্চিং, সর্টিং, ডেটা আপডেশন, ইনসারশন, ডিলিশন, মার্জ ডেটা আর ট্রাভার্সিং। এগুলো হচ্ছে আদর্শ ডেটা স্ট্রাকচারের মূল কাজ। এবার দেখব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আমাদের? একটি আদর্শ ডেটা স্ট্রাকচারের কাজগুলি আলোচনা করো। এটা তো আমরা বই থেকেও পড়তে পারো, আমি বই থেকেই বানিয়েছি। কি কাজ আছে নামগুলো আগেই বললাম, সার্চিং, সর্টিং, ডেটা আপডেশন, ইনসারশন, ডিলিশন, মার্জ ডেটা আর ট্রাভার্সিং। এবার আমরা এই সম্বন্ধে কাজগুলো পড়বো। এটা তোমাদের 5 নম্বরের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। কি কি ব্যাপার? সার্চিং, সার্চিং ব্যাপারটা কি? একটি আদর্শ ডেটা স্ট্রাকচারের আচ্ছা, আমি এটা নোটস থেকেই বলছি, এখানে শর্টে লেখানো আছে। দেখো সার্চিং কি আছে, ইহার সাহায্যে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা যায়। খুব সহজ। পরেরটা, মনে করো তুমি স্কুলে ভর্তি হয়েছো, তোমরা প্রথমে 6টা সাবজেক্ট নিয়ে ভর্তি হও, তো তখন তোমাদের স্কুল থেকে বলে যে তোমরা চাইলে ফর্ম ফিল আপের আগে অবধি তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারো। এবার কেউ হয়তো জিওগ্রাফি চেঞ্জ করে কম্পিউটার অ্যাপ্লিকেশন নেবে, তাহলে তোমার কী করতে হবে, যাতে খুব সহজে তোমার ডেটাটাকে ওরা ডেটাবেস থেকে খুঁজে বের করতে পারে, ওটা হচ্ছে সার্চিং। প্রথমে তোমার নাম খুঁজে বের করবে। এবার সর্টিং, সর্টিং মানে কি? ইহার সাহায্যে ডেটাগুলিকে নির্দিষ্ট ক্রম, ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানো যায়। যদি আমি চাই রোল নাম্বারকে ছোট থেকে বড়ভাবে সাজাবো, বড় থেকে ছোটভাবে সাজাবো, বা মার্কসকে ছোট থেকে বড় করব, বড় থেকে ছোট করব, যার নাম এ সে আগে বি দিয়ে পড়ে, সি দিয়ে পড়ে, এইভাবে আসবে, সেক্ষেত্রে আমরা সর্টিংটা ইউজ করব। ডেটা আপডেশন, এই একই ব্যাপার। তুমি জিওগ্রাফিকে খুঁজে বের করলে, ওটা মুছে দিলে, কম্পিউটার অ্যাপ্লিকেশন লিখে দিলে, সেভ করলে, আপডেট করছে। তার মানে কি, প্রয়োজন অনুসারে একটি ডেটাকে আরেকটি ডেটাতে রিপ্লেস করে আপডেট করা যায়। ডেটা স্ট্রাকচারে নতুন ডেটা যুক্ত করা যায়, এটা হচ্ছে আপডেশন। ওকে, এবার দেখবো ইনসারশন। ইনসারশন মানে কি? ডেটা স্ট্রাকচারে নতুন ডেটা যুক্ত করা যায়, তাহলে ইনসার্ট করা। ডিলিশন, এর সাহায্যে কি ডেটা স্ট্রাকচার থেকে নতুন ডেটাকে পুরাতন ডেটাকে মুছে ফেলা দেওয়া হয়। ইনসার্ট দিয়ে আমি ডেটাকে প্রবেশ করাচ্ছি, আর ডিলিশন ডেটাকে আমি মুছে ফেলছি। মার্জ ডেটা, প্রয়োজন অনুসারে দুটি ডেটাকে যুক্ত করা যায়, মার্জ করা যায়। মনে করো তুমি হয়তো, আমার কোনো ডেটা হয়তো, আচ্ছা তোমার যদি মোবাইলে কোনো একই নামকে দুবার, একই নাম্বারকে সেভ করছো, মনে করো তোমার মোবাইলের মধ্যে সুমন বলে একটা নাম্বার সেভ করা আছে, আবার যদি তুমি সুমন নামে সেভ করতে যাও, তখন তুমি বলবে তুমি কি দুটোকে এক করছো বা মার্জ করছো? মার্জ করা মানে দুটো সুমন যারা কি এক, ও কিন্তু কোশ্চেন করবে। যদি তুমি এক বলছো, তাহলে তোমার কি হবে, ওই নাম্বারটা কিন্তু আগের নাম্বারের মধ্যে সেভ হয়ে যাবে। তো এটা বলে মার্জ করে দেওয়া, যেটাকে মার্জ করে দেওয়া হচ্ছে।
তারপর কি আছে ট্রাভার্সিং। ট্রাভার্সিংটা ভালো জিনিস কি, ডেটা স্ট্রাকচারের ট্রাভার্সিং মানে হচ্ছে ডেটা স্ট্রাকচারের প্রতিটা উপাদানকে একবার করে পরিদর্শন করা বা অ্যাক্সেস করা, মানে ওই স্ট্রাকচারের যতগুলো উপাদান থাকবে প্রত্যেককে একবার করে দেখা, ঠিক আছে, বা ওদের কাছে অ্যাক্সেস করা, সেটা ট্রাভার্সিং। এখান থেকে তোমার শুধু ট্রাভার্সিং কি এই কোশ্চেনটাও আসতে পারে, ঠিক আছে, এই একটা প্রশ্ন এক্সট্রা ভাবে আসতে পারে, বা যে প্রশ্ন আমি লিখিয়েছি এটা কি একটি আদর্শ ডেটা স্ট্রাকচারের কাজগুলি আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই যদি তোমার দেখা যায় বইয়ে অনুশীলনে চলে যাও এই চ্যাপ্টারের শেষে, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে, দেখবে এখানে দেওয়া আছে, তোমার দেখাচ্ছি আমি একবার। কোথায় গেল, একটি ডেটা স্ট্রাকচার কাকে বলে, একটি আদর্শ ডেটা স্ট্রাকচারের কাজ সম্পর্কে বর্ণনা করো, কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার দেখবো আমার পরের প্রশ্ন, দেখি বুক থেকে কি আছে। এবার আছে ডেটা স্ট্রাকচারের বিভিন্ন ধরনের ডেটা টাইপ। আচ্ছা, ডেটা টাইপ, ডেটা টাইপ মানে কি? আচ্ছা, ডেটা টাইপ বলতে বোঝানো হচ্ছে, মনে করো আমার নাম সুকান্ত, আমার বয়স 35, আমার মোবাইল নাম্বার অমুক। তো এই যে আমি বললাম আমার বয়স আর আমার নাম দুটো কি একই ডেটা? কখনোই না। বয়সটা হচ্ছে নাম্বার ডেটা আর নামটা হচ্ছে কি টেক্সট ডেটা। আবার কখনো এমন ডেটা এমন হতে পারে WB60, তাহলে কি হচ্ছে অক্ষর আছে নাম্বারও আছে, ওইটা কি হচ্ছে আলফা নিউমেরিক ডেটা। সেই হিসাবে ডেটাকে ডেটা টাইপের উপর ভিত্তি করে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, তাকে বলা হচ্ছে ডেটা টাইপ। কি বলছে, ডেটা স্ট্রাকচার হলো বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহ, অর্থাৎ ডেটা স্ট্রাকচারে এক প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করতে হয় এবং বিন্যাসটি এমন হয় যাতে প্রোগ্রামার বা ব্যবহারকারী প্রয়োজন অনুসারে যে কোনো ডেটা অ্যাক্সেস করতে পারে, মুছে ফেলতে পারে, পরিবর্তন করতে পারে অথবা যুক্ত করতে পারে। তাই ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানার আগে আমাদেরকে ডেটা টাইপ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতেই হবে। এক্ষেত্রে প্রথমে আমরা বিভিন্ন ধরনের ডেটা সম্বন্ধে জানবো। সেটা কি আছে, একটা আছে ইন্টিজার ডেটা টাইপ, একটা আছে ফ্লোট ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ, যুক্তিমূলক বা লজিক্যাল ডেটা টাইপ এবং স্ট্রিং ডেটা টাইপ। তাহলে কি কি আছে আমাদের মধ্যে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, লজিক্যাল, স্ট্রিং ইত্যাদি, এটুকু। তো এখান থেকে আমার নোটসে বানানো আছে কি প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ডেটা স্ট্রাকচার কত ধরনের ডেটা দেখা যায় অথবা বিভিন্ন ধরনের ডেটা টাইপগুলি আলোচনা করো। কি কি আছে, একটা আছে ইন্টিজার নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ক্যারেক্টার, লজিক্যাল আর স্ট্রিং। এবার দেবো পরের প্রশ্ন, ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, এর মানে কি, ইহার সাহায্যে দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে বোঝানো হয়। যদি কোনো দশমিক দেওয়া সংখ্যা থাকে তবে কিন্তু ওটা ইন্টিজার ডেটা টাইপ হবে না। দশমিক বাদ দিয়ে মাইনাস, প্লাস, শূন্য সমস্ত সংখ্যাই হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। যেমন কি আছে, -10, 25, -50, 10, 50 অথবা 0, এই সব হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এবার দেখো ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা দশমিক যুক্ত সংখ্যা, তার মানে ইহার সাহায্যে দশমিক যুক্ত সমস্ত নাম্বারকে বোঝানো হয়। তার মানে সে মাইনাস প্লাস যাই হোক কিন্তু দশমিক থাকতে হবে, ওটা কি ফ্লোটিং পয়েন্ট নাম্বার। যেমন 45.02, 5.8, -1.2, -40.25 ইত্যাদি। এবার দেব ক্যারেক্টার, ইংরেজিতে বর্ণ বা অক্ষর A থেকে Z সমন্বয়ে গঠিত ডেটাকে বা অঙ্কের সমন্বয়ে 0 থেকে 9 সমন্বয়ে লিখিত ডেটাকে বলা হয় ক্যারেক্টার ডেটা। মোদ্দা কথা হচ্ছে যে সমস্ত ডেটা A থেকে Z দিয়ে লেখা হবে অথবা এর মধ্যে 0 থেকে 9 হতে পারে বা মিক্স হতে পারে, এই সমস্ত ডেটাকে হচ্ছে কি ক্যারেক্টার ডেটা। এখানে কিছু চিহ্ন ইউজ করা হয়েছিল কি হ্যাশ, $, ইত্যাদি, এই সমস্ত চিহ্ন কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন কি আছে নামগুলো, ঋতিশা, শ্রেয়সী, তমালিকা, হ্যাপি, সায়নী। বা যদি আমরা বই থেকে খেয়াল করি, বইয়ে কি কি নাম্বার দেওয়া আছে, এক্ষেত্রে কি যেমন দেখা রাজীব দাস, ইউনিভার্সিটি, ম্যাঙ্গো, A001, অক্ষর নাম্বার মিক্স আছে, WB19, G7124 ইত্যাদি। এক্ষেত্রে নাম, ইউনিভার্সিটির নাম, ফলের নাম, সিরিয়াল নাম্বার, ট্যাক্সির নেম প্লেট নাম্বার ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রে ক্যারেক্টার ডেটা ইউজ করা হয়েছে। এবার দেখবো লজিক্যাল ডেটা, লজিক্যাল যুক্তিমূলক ডেটা। মনে করো পাস ফেল, ইয়েস নো, ট্রু ফলস, যে সমস্ত লজিক থাকবে, যুক্তি থাকবে। কি বলছে, অনেক সময় প্রোগ্রামে 2 বা ততোধিক রাশির মধ্যে কম্পেয়ার করতে হয়, ঠিক আছে। 2 বা ততোধিক রাশির মধ্যে কম্পেয়ার করার জন্য
যে ডেটায় ব্যবহার থাকবে লজিক্যাল ডেটা, যেমন কি সত্য মিথ্যা, ইয়েস নো, স্মল লার্জ, অন অফ ইত্যাদি, এগুলো লজিক্যাল ডেটা। এবার চলে আসছি স্ট্রিং ডেটা। স্ট্রিং মানে কি? স্ট্রিং হলো অক্ষরগুলিকে একটি সেট। যেমন আমি যখন ক্যারেক্টার, যেমন হচ্ছে এ, বি, সি, ডি। এবার আমি যদি এই সমস্ত ক্যারেক্টার দিয়ে একটা মানে সেট বানাই, যেমন সুকান্ত, SUKANTA, এখানে কিন্তু আমার SUKANTA 7খানা ক্যারেক্টার আছে। যখন আমি এদেরকে একটা সেট বানাচ্ছি, এটা হয়ে গেছে ক্যারেক্টার ডেটা। যেমন দেখো কম্পিউটার, ঠিক আছে। আর অবশ্যই ক্যারেক্টার ডেটা সবসময়, অবশ্যই স্ট্রিং সবসময় লিখতে হবে ডাবল কোটেশনের মধ্যে। দেখো নোটসের মতো তাই আছে। স্ট্রিং এই ডেটাগুলিকে সবসময় আবদ্ধ মানে এই বন্ধনী হিসাবে ব্যবহার করতে হয়, যেখানে ইংরেজি অক্ষর, নাম্বার, চিহ্ন ব্যবহার করা হয়। যেমন ইন্ডিয়া, A007, $200, এই সবকটাই ডেটা কিন্তু আমাদের আবদ্ধ বন্ধনীর মধ্যে আছে, ঠিক আছে। তো স্টুডেন্ট, আমরা সিলেবাস থেকে আজকের ক্লাসে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু প্রথম পার্টটাই কমপ্লিট করলাম। ডেফিনেশন কি, টাইপস অফ ডেটা স্ট্রাকচার, না এগুলো আমরা দেখিনি। আমরা ডেটা কি জানলাম, ডেটা স্ট্রাকচার কি জানলাম, ডেটা টাইপ কি জানলাম। এমনকি অনুশীলনী থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 1, 2, 3, 4, 5 এইটুকু আমরা কমপ্লিট করে নিয়েছি। এবং বি থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 অবধি আমরা কমপ্লিট করে নিয়েছি। এবং সি থেকে আমরা 1 এবং 2 কমপ্লিট করে নিয়েছি। তো স্টুডেন্ট, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের উৎসাহ, আগ্রহ দেখে পরবর্তী ক্লাসগুলো অবশ্যই নিয়ে আসবো। তাই তোমাদের আরও পাশে চাই, আরও আগ্রহ দেখতে চাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। খুব মন দিয়ে পড়াশোনা করো। পাশে আছে ঘোষ কম্পিউটার একাডেমি। বাই।